প্রফেসর ডক্টর ইউনূসের সরকার যে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল, সেই কঠিন পরিস্থিতি থেকে ১০০ দিন পার করেছে এবং এই ১০০ দিনের মধ্যে যে সমস্ত অসম্ভব ঘটনা সম্ভব হয়েছে সেটা হলো গুম কমিশন গঠন হয়েছে, প্রায় ২০,০০০ প্লাস মানুষ পঙ্গুত্ব হয়েছে, ছাত্র জনতা পঙ্গুত্ব হয়েছে, সেই ছাত্র জনতার পঙ্গুত্বের চিকিৎসা এবং তাদের অনুদান দেওয়ার বিষয়টা হচ্ছে এবং সকল হত্যা যেভাবে গুম হয়েছে ১৫ বছর সেগুলোর তদন্ত করা হচ্ছে, সঠিক বিচার করা হচ্ছে এবং সকল তথ্য প্রবাহ মানুষের মধ্যে প্রকাশিত হচ্ছে, কে কোথায় কি করছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি হিসাব নিকাশ করা হচ্ছে। পুলিশ প্রশাসন ভেঙে পড়েছিল, সেই পরিস্থিতিতে পুলিশকে পুনর্গঠন করা হচ্ছে এবং সংস্কার করা হচ্ছে। দেশের সকল শহর বন্দরে বিভিন্ন ধরনের নির্যাতন কষ্টের গ্রাফিতি অঙ্কন করা হয়েছে, সেই গ্রাফিতি থেকেও দিক নির্দেশনা নেওয়া হচ্ছে এবং প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও ১০০ কোটি টাকা শহীদ ফাউন্ডেশনে ডোনেট করা হয়েছে, সেখান থেকে বিভিন্ন শহীদ পরিবারকে বিচ্ছিন্ন অবিচ্ছিন্নভাবে অর্থায়ন করা হবে এবং তাদের পুনর্বাসন করা হবে এবং গত ১৭ বছরের যে অন্যায় নির্যাতন বিভিন্নভাবে মামলা হয়রানি করা হয়েছে সে সব কিছুর তদন্ত করা হচ্ছে। পুলিশের মনোবল অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। শুধু পুলিশ বাহিনী নয়, বিভিন্ন বাহিনীর মধ্যে যে শৃঙ্খলা বোধ থাকার কথা সেটাও ফিরিয়ে আনা হচ্ছে এবং আপনারা সকলেই জানেন গত পূজা মণ্ডপের মধ্যে প্রায় ৩২,০০০ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছিল এবং সুষ্ঠুভাবে নির্বাচন, সুষ্ঠুভাবে পূজা পরিচালনা করা সম্ভব হয়েছে। এরপরও কিছু সংখ্যালঘু ব্যক্তিদের আক্রান্ত করে পতিত সরকার বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, সেগুলোও প্রতিহত করা হয়েছে এবং সেগুলোও মোকাবেলা করা হয়েছে। চলতি বছরেই ৬টি রাজনৈতিক বন্যা মোকাবেলা করা হয়েছে এবং মূল্যস্ফীতি যে সমস্ত কারণে ঘটেছিল এই সমস্ত কারণ আমরা আগে জানতাম না, কিন্তু বর্তমানে এগুলো জানতে পেরেছি, সেগুলো তথ্য প্রকাশ পাচ্ছে এবং সিন্ডিকেট যেরকম ছিল সেই সমস্ত সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বন্যা পরিস্থিতি ভবিষ্যতে যেন আর এইরকম মহামারী আকার ধারণ না করা সেই বিষয়গুলো নিয়েও কাজ করা হয়েছে এবং হচ্ছে। বিভিন্ন বাহিনীর মধ্যে যে সংস্কার সেই সমস্ত সংস্কারগুলো নিয়েও এখন কথা হচ্ছে। যে কোনো সংস্কারের জন্য আপনি চাইলে 11টি তথ্য কমিশনে সংস্কার কমিশনে তথ্য দিতে পারেন এবং আপনার মতামতকে সুন্দরভাবে বিবেচনা করা হবে, এরকম ডিক্লারেশন প্রফেসর ডক্টর ইউনূসের সরকার থেকেই আসছে। নির্বাচনের পাশাপাশি সংস্কারগুলো নিয়েও আমাদের অনেক বেশি কথা বলা দরকার। প্রফেসর ডক্টর ইউনূসের সরকার আগে যেই সমস্ত কাজগুলো করেছে সেই সমস্ত কাজগুলো কিভাবে আরো সুন্দরভাবে সংস্কার করে ওর মধ্যে কি সমস্ত গ্যাপ ছিল সেই সমস্ত গ্যাপগুলো নিয়েও কাজ করছে এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে প্রবাসীদের আগে ভোট দেওয়ার সিস্টেম ছিল না, প্রবাসীদের এখন পোস্টাল ভোটের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রবাসীদের জন্য বিশেষ এয়ারপোর্টগুলোতে স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে এবং প্রবাসীদের রেমিটেন্স যেন সুষ্ঠুভাবে ইউজ করা হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়েও পর্যাপ্ত পরিমাণ কাজ করা হচ্ছে ইউনূস সরকারের মাধ্যমে। দেশের বিভিন্ন জেলায় আইন মন্ত্রণালয়ে অনেক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হচ্ছে যাতে আইনের সুষ্ঠু প্রয়োগ এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও যারা চাকরি করে অপকর্ম করেছে, শেখ হাসিনার দোসর হিসেবে কাজ করেছে, এরকম ১২,৬৩৬ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা জানি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটা কালো আইন ছিল, সেই আইনটিও বাতিল করা হয়েছে। কালো টাকা সাদা করার যে বিধান ছিল সেটিও বাতিল করা হয়েছে। এছাড়া দুদকের যে লাইসেন্স দেওয়া হতো, যে দুদক কোনো ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিকে ধরে তার নিজস্ব দৃষ্টিভঙ্গির হলে তাকে লাইসেন্স দেওয়া হতো, যে সে অন্যায় করেনি, বিরোধী দল হলে তাকে বাস দেওয়া হতো, সেই বিষয়টাও কিন্তু এই প্রফেসর ডক্টর ইউনূসের সরকার ১০০ দিনের মধ্যেই করে ফেলছে। এটা আমাদের অবশ্যই স্বস্তির একটা বিষয়। ১৩৪টি বিভিন্ন আইন ও নীতি পদ্ধতি পরিবর্তন করা হয়েছে যাতে করে মানুষ সুষ্ঠু বিচার সম্মুখীন হতে পারে। এছাড়াও বিভিন্ন জেলায়, বিশেষ করে গাজীপুর জেলায় শ্রমিক মালিকদের মধ্যে যে বৈষম্য এবং তাদের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল সেই দ্বন্দ্ব কোনো রক্তপাত ছাড়াই নিরসন করা হয়েছে। শ্রমিক মালিকদের মধ্যে ব্যাপক ভিত্তিতে 18টি চুক্তি হয়েছে, যে চুক্তির আলোকে উৎপাদন এখন আগের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে
এটাও প্রফেসর ডক্টর ইউনূস সরকারের অনেক বড় সাফল্য। বিগত দিনে আরো যে সমস্ত ঘটনা ঘটেছে সেটা হলো জ্বালানি তেলের যে বকেয়া ছিল তার মধ্যে $160 মিলিয়ন ঋণ শোধ করা হয়েছে এবং রিজার্ভে হাত না দিয়ে $2 বিলিয়ন ঋণ পরিশোধ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অগ্রগতি উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে এবং প্রান্তিক পর্যায়ে স্থানীয় পর্যায়ে দ্রব্যের মূল্যে যেন বৃদ্ধি না পায় সেই ব্যাপারেও বিস্তৃত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এবং সিন্ডিকেট ভেঙে ফেলার অনেক চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় সাকসেসফুলি তারা কাজগুলো করতে পারবে বলে বিশ্বাস। এত সব দুর্ঘটনার মধ্যেও যে জিনিসটা আরো বেশি লক্ষণীয় সেটা হলো রাজস্ব প্রায় 9.5% বৃদ্ধি পেয়েছে এবং আমাদের যে রপ্তানি প্রবৃদ্ধি অক্টোবর মাসেও রপ্তানি প্রবৃদ্ধি প্রায় 21% বৃদ্ধি পেয়েছে। ধীরে ধীরে অর্থনীতির চাকা সফল হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এসবের মাধ্যমেই একটা মজবুত ও টেকসই অর্থনীতি লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই আমরা যারা বিচার বিশ্লেষণ অর্থনীতি নিয়ে করি তারা এটা দেখতে পাচ্ছি। আমরা সকলেই অবগত আছি যে দিল্লিতে ইউরোপীয় কমিশনের অন্তত 20টি রাষ্ট্রদূত, 20 দেশের 20 জন রাষ্ট্রদূত ঢাকায় আসছেন দিল্লি থেকে প্রফেসর ডক্টর ইউনূসের সাথে দেখা করতে এবং ঢাকায় 7 দেশের রাষ্ট্রদূত অলরেডি আছেন। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের 27টি রাষ্ট্রদূত সরাসরি প্রফেসর ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎকার করছেন। এটা নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের ইতিহাসে কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের 27 জন রাষ্ট্রদূত এভাবে এককভাবে বসে কখনোই কোনো সরকার প্রধানের সাথে আলোচনা করেনি। এটার মাধ্যমে সবচেয়ে বড় কথা হলো সরকারের যে বৈধতা, ম্যান্ডেট এবং সরকারের যে শক্তি সেটার কিন্তু একটা পরীক্ষিত অর্জন বলা যেতে পারে। এছাড়াও আপনারা জানেন যে ইউএইতে, ইউনাইটেড আরব এমিরেটসে প্রায় 57 জনকে আজীবন কারাবাস দেওয়া হয়েছিল প্রফেসর ডক্টর ইউনূসের মাধ্যমে। তাদের কিন্তু কারা থেকে মুক্ত করে দেশে পাঠিয়ে দিয়েছে এবং দেশে তাদের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে যারা আন্দোলন করে, এই ছাত্র জনতার পক্ষে আন্দোলন করে আহত হয়েছেন বা নির্যাতিত হয়েছেন তাদের পক্ষেও কিন্তু প্রফেসর ডক্টর ইউনূসের সরকার কাজ করছে। সুতরাং সার্বিক দিক দিয়ে দেখলে দেখবেন আপনি অর্থনীতি যেরকম চলছে বাংলাদেশও সেই রকমই সুন্দরভাবে সুগঠিত এবং সাস্টেনেবলের দিকে আগাচ্ছে। এখন বিএনপি যেভাবে সরকারের বিরুদ্ধে প্রচারণায় নামছে, নির্বাচন তামাশা শুরু করছে, এটা নিশ্চয়ই ভুলে যাওয়া যাবে না যে 1600+ মানুষ, ছাত্র জনতা নিহত হয়েছে। তাদের রক্তের উপর দিয়ে কিন্তু এটা নির্বাচন শুধু কিন্তু না, এটা কিন্তু সংস্কারের বিশাল বড় প্রশ্ন। বিএনপি যেভাবে আওয়ামী লীগকে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করেছে, আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন বা আন্দোলনে যাওয়ার চেষ্টা করছে, সুতরাং আওয়ামী লীগের এখন 1 নাম্বার ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছে বিএনপি। সুতরাং বিএনপির যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের সকলের উচিত হবে যে বিপ্লবী চেতনা, গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে ধারণ না করতে পারলে তারাও কিন্তু আওয়ামী লীগের মধ্যে আমসালা দুটি হারাবে। পূর্ববর্তী একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওর মধ্যেও কিন্তু এই কথাগুলো আমরা বলেছিলাম। সুতরাং আসুন প্রফেসর ডক্টর ইউনূসের সাথে থাকি, আমরা একটা সুন্দর সুগঠিত দেশ গঠন করি, যে দেশের মাধ্যমে স্বচ্ছ রাজনীতি হতে পারে এবং যে দেশের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি, বাণিজ্য নীতি, আমদানি রপ্তানি, চাকরি নীতি, সার্ভিস নীতি এবং জনপ্রশাসন, বিভিন্ন সংস্কার সঠিক মাত্রায় হতে পারে এবং সঠিকভাবে পরিচালিত হতে পারে। সেই লক্ষ্যেই আমরা অটুট থাকি। যদি আমরা সরকারকে বোনাফাইড সাপোর্ট করতে পারি তাহলে যে কোনো ধরনের আপনার অপশাসন, যে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ, যে কোনো ধরনের অন্যায় আমরা নস্যাৎ করে দিতে পারবো। প্রফেসর ডক্টর ইউনূসে আমরা বিশ্বাস রাখি এবং বিপ্লবের যে চেতনা, যে চেতনাকে লক্ষ্য করে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, আমরা রাস্তায় নিয়েছিলাম, সেই ছাত্র জনতার লক্ষ্য বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। দুদকের রিপোর্ট মতো বিগত 15.5 বছর, 16 বছর প্রায় প্রতি বছরই 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হচ্ছিল। সেই পাচারকৃত টাকা ফিরিয়ে নেওয়ার যে উদ্যোগ, সে উদ্যোগকেও সাধুবাদ জানাতে হয় বিগত 100 দিনের মধ্যেই। এবং আমরা জানি যে সার্ক আমাদের এই এশীয় অঞ্চলে মানুষ এবং দেশের মধ্যে যে বন্ধন, সেই বন্ধনকে অটুট করতে পারে। এই সার্ককেও পুনরুজ্জীবিত করার জন্য প্রফেসর ডক্টর ইউনূস সর্বাত্মক ভূমিকা রাখছে। সুতরাং এই ভিডিওতে আমি গত 100 দিনের যে সরকারের ফোকাস পয়েন্ট, সরকারের যে দিক নির্দেশনা, সরকারের যে কার্যাবলী, সেই কার্যাবলীগুলো বিভিন্ন প্রপার এবং
বিভিন্ন সাইট থেকে নেওয়ার চেষ্টা করেছি, এবং আরও যদি কোনো ইনফরমেশন আমাদের ল্যাকিংস থাকে এই চ্যানেলের মাধ্যমে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।